সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমরা বরাবরের মতোই আজও একটা বিষয় নির্ধারণ করেছি, বিচারের তালগাছটা আমার না কার। অতএব বিচারে যে যখনই বসে তার তালগাছ নিয়ে সে টানাটানি করে। আমাদের সমাজে এখন সকল ইস্যুতে এই তালগাছে টানাটানি চলছে। তো আমরা এরকম কিছু তালগাছ নিয়ে আজকে আলাপ দিব। আমরা যাদের সাথে আলাপ দিব তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। প্রথমেই আমার ডান পাশে আছেন নীলোফার চৌধুরী মণি, সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাকে স্বাগত। আরও আছে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদেরকে আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের স্ক্রিনে। এছাড়াও আমরা ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে, নাম হচ্ছে নেক্সাস টেলিভিশন লাইভ। সেখানে আপনি সরাসরি দেখতে পাবেন এবং পরেও টিউন করে দেখতে পারবেন। আর সাথে সাথে ফেসবুকের ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনে এই সব জায়গায় পুষ্টি নিবেদিত চলমান সব সময়ের জন্য চলমান থাকবে, আর এখন একদম জীবন্ত আছে। আমরা এখন ফিরে আসি আমাদের আলাপে। আমরা যেই তালগাছ নিয়ে ঘুরছি, আমরা সেই তালগাছের কাছে যাব। প্রথম তালগাছের বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম, আমরা এই আলাপটা নিয়ে প্রথম যেতে চাই আসলে নীলুফার আপার কাছে। $24 বেশি দিয়ে গম কেনা হচ্ছে, এইটার একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। উনি বলছেন যে জনগণের স্বার্থেই বেশি দামে গম কেনা হয়েছে। এখানে আসলে এই বেশি দামে গম কেনাটাও নাকি সবার আগে বাংলাদেশ। আপনি কি এটার একটু ব্যাখ্যা দিবেন যে আসলে বেশি দামে দাম কিনেও কি করে জনগণের স্বার্থে হয়, তালগাছ কোন দিকে যায়? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, সরকারের কিছু পলিসি থাকে, সেই পলিসি মতো চলতে গিয়ে দেখা গেল যে আপনার ধরেন, আমি আপনাকে টেন্ডারের কথাই বলি, যে অনেকেই আছে না যে 10টা জিনিসে টেন্ডার পার্টিসিপেট করে। ধরেন এই মগটা লাগবে 5টা, মগের দাম হলো 500 টাকা। মগটা কিন্তু অরিজিনালি 50 থেকে 100 টাকা। মগ লাগবে 5টা, এটার দাম 500 টাকা করে। কিন্তু যেটা লাগবে অনেক বেশি, আপনার ধরেন এই কাগজ লাগবে কয়েক টন, সেটার দাম বাজারে আছে 200 টাকা, সেখানে টেন্ডারে পেয়েছে 205 টাকা। তো আমি এই 5টা মগ দেখে যদি আমি পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমি এখানে লাভ করতে পারবো না। আমি যার কাছ থেকে যেভাবে নিয়েছে সেটার কতটা পরিমাণ কত, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করতে গিয়ে যেটা হিউজ অ্যামাউন্ট, সেইখানে যদি আমি বেশি লাভ করে আমি কম অ্যামাউন্টে আমি লস করলাম। আমি যে সরকার চালান তারাই আসলে আরও ভালো বলতে পারতেন। আমি একজন টক শোতে পার্টিসিপেট করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটুকু আপনাকে বলছি, আমাকে আগে ওটা জানতে হবে যে আর কি কিনছিলেন তারা, সেটার পরিমাণটা কতটুকু, পরিমাপটা কতটুকু, সেটা জানলে, সেটা বলতে পারলে তাহলে আমি আপনাকে আর একটু ফাইনাল বলতাম। আমি যেহেতু একটা অ্যাপ্রক্সিমেট ধরে আমি আপনার সাথে কথা বলছি, যে আমি যদি হিউজ, যদি ধরেন চাল হয় হিউজ পরিমাণ, সেখানে যদি আমি সাশ্রয় করতে পারি, তাহলে আমি যদি কম পরিমাণ যদি গম হয়, তাহলে আমি সেখানে একটুখানি লস হলেও আমার কিন্তু ওটা এখান থেকে পুষিয়ে গিয়ে অনেক বেশি হলো। আমার সংখ্যাটা হলো বড় জিনিস, অ্যামাউন্টটা, পরিমাণটা। তো আমাদের উপদেষ্টা এরকমই একটি ব্যাখ্যা হাজির করেছেন। এটা উপদেষ্টার ব্যাপার, বাট আমি আপা খুবই চমৎকার করে আমাদের প্রথম বলটা ঠেকালেন, নাকি 6 মারলেন। আমি একটু ব্যারিস্টার সাহেবের কাছে যেতে চাই। ব্যারিস্টার আল মামুন রাসেল, আসলে তালগাছ কি আছে ওখানে, নাকি আপনি তালগাছ অন্যদিকে নিতে পারবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট আপাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা নেক্সাস টিভি যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই সরকার এই থেকে যুক্তরাষ্ট্র থেকে আপনার গম কিনছে। আপনি জানেন সিঙ্গাপুর থেকেও কিন্তু আমাদের সরকার গম কিনে থাকে। যুক্তরাষ্ট্র থেকে কেনার পেছনে কিনতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা তখন দাঁড়িয়েছে
যখন আপনার দেখেছে আপনার যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুরের যে মূল্য সেটা থেকে প্রতি টনে প্রায় $24 বেশি, এবং কি যুক্তরাষ্ট্র থেকে কেনার পিছনে G2G মানে সরকার টু সরকার একটা চুক্তি আছে। এই চুক্তির কারণেই কিন্তু আপনার যুক্তরাষ্ট্র থেকে কিনতে হচ্ছে বেশি দামে। এখন কথা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার আছে, সরকার কিন্তু একবারই বলেছে যে সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না, আমাদের কোনো প্রভু থাকবে না। আমরা পররাষ্ট্রনীতিতে আমরা প্রত্যেকটা দেশকে সমভাবে মূল্যায়ন করব, যেখানে আমাদের দেশের স্বার্থ আছে আমরা সেটা মূল্যায়ন করব। সেটার কারণে কিন্তু সরকার কিন্তু প্রথম সাপোর্টটা আপনার মালয়েশিয়া এবং চীনে করেছে, আমরা সেটা দেখেছি। তার মানে যুক্তরাষ্ট্র থেকে কেনাটা আপনি দেখেছেন রিসেন্টলি জামাতের আমির একটা বক্তব্য, এই বক্তব্য তাদের 250 বছর যে এটা অনুষ্ঠানে জামাতের আমির যখন বলেছে যে এটা যুক্তরাষ্ট্র আমাদের একটা পরীক্ষিত বন্ধু, এটা নিয়ে কিন্তু ব্যাপক হইচই, মানে আমাদের সরকারি দলের যারা ন্যারেটিভ তৈরি করে তাদের মধ্যে ব্যাপক হইচই শুরু হয়েছে যে এই 71 সালে একবার যুক্তরাষ্ট্রকে প্রভু মনিয়েছে, এখনও আবার যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন আমাদের জামাতের আমিরের যে বক্তব্যটা, উনি কিন্তু বলেছেন একটা পরীক্ষিত বন্ধু, তার মানে উনি বলেন না একমাত্র পরীক্ষিত বন্ধু। আমাদের কিন্তু আমরা যখন ন্যারেটিভ বিল্ড আপ করি তখন একমাত্র, একটা, প্রত্যয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন বলবেন একটা পরীক্ষিত বন্ধু, তার মানে আমাদের আরও পরীক্ষিত বন্ধু আছে। আপনি যখন বলবেন একমাত্র পরীক্ষিত বন্ধু, তখন হয়তো একমাত্রই হয়ে যায়। তাহলে যুক্তরাষ্ট্র যদি 71-এর বিরোধিতা করেছে, চায়নাও তো আমাদের 71-এর বিরোধিতা করেছে, চায়না 71-এর বিরোধিতা করছে। তাহলে যখন আমাদের প্রধানমন্ত্রী চায়না সফরে গিয়েছেন তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেন নাই যে চায়না 71-এর বিরোধিতা করেছেন, তো সুতরাং চায়না আপনার সফরে গিয়ে আপনি চায়নাকে 71-কে আপনি পিছনে ফেলে দিলেন। তার মানে একই টাইম আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু, যেটা কোনো তুলনা হয় না, এবং কি যেটার স্বার্থবিহীন বন্ধু বলেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যটা মানুষের কাছে খুব নেগেটিভ হলো না। কিন্তু জামাতের আমির যখন বলেছে একটা পরীক্ষিত বন্ধু, জামাতের আমির দেখেন, জামাতের আমির কিন্তু বলেন না যে পরীক্ষিত প্রভু। এর আগে আমরা দেখেছি আমাদের দেশের পরীক্ষিত প্রভু ছিল, যে একমাত্র পরীক্ষিত প্রভু ছিল, কিন্তু এখন কিন্তু পরীক্ষিত প্রভু বলতে এই নেই আমাদের। উনি বলেছে যে এটা আমাদের একটা পরীক্ষিত বন্ধু। আপনি জানেন এই যে আমরা যে এখন G2G আমাদের সাথে আছে, সরকার টু সরকার যে চুক্তির কারণে কিন্তু আমরা $24 বেশি দিয়ে সিঙ্গাপুর থেকে আমরা না কিনে আমরা কিনছি কার থেকে? যুক্তরাষ্ট্র থেকে কিনেছি। তার মানে কি আমরা কি এখন কি আপনি যদি আমাকে বলেন যে যুক্তরাষ্ট্রকে আমরা প্রভু মানছি? যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন আপনি দেখেছেন যুক্তরাষ্ট্র $20 কেনাই না, ট্রান্সপোর্টেশন ফি মানে কস্ট অনেক বেশি। এবং কি আপনি দেখেন যখন প্রথম আমাদের যে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছে, এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু যুক্তরাষ্ট্র নাগরিক নিয়ে প্রথম কিন্তু আমরা জানতাম না, এটা প্রথম উত্তোলন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ওনাকে প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হয়েছে। তখন আমাদের যে আজকে বর্তমান সরকারি দল ওনারাই বলেছেন যে ভিনদেশের, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ভিনদেশের একটা নাগরিক হয়ে আমাদের দেশের প্রতিরক্ষা চালাবে, এটা কখনো দেশের স্বার্থ হওয়া ঠিক না। কিন্তু সেই লোকটি যখন সরকারের পরবর্তীতে যখন উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হয়ে যায়, তখন কিন্তু আমরা কিন্তু ওই যে আগে যে ন্যারেটিভে আমরা ছিলাম, সেই ন্যারেটিভের জায়গায় ওই যে আপনি যে বললেন বিচার মানি তাল গাছ আমার, তার মানে তখন উনি দুষ্ট ছিল, এখন উনি মিষ্ট হয়ে গেল কেন? তার মানে আমাদের যে দেশ চালাতে হলে আপনাকে অনেক পররাষ্ট্রনীতিকে অনেকভাবে আপনাকে অনেক কিছু ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়, যেটা আপনি চায়না গিয়ে সফর করেছেন। বিরোধী দলের নেতাদের সাথে বা বিরোধী দলের সাথে তো চায়নারও ভালো সম্পর্ক দেখেছি। বাংলাদেশে অনেকগুলো সামাজিক প্রোগ্রাম তারা চালিয়েছে, যেমন ত্রাণের কাজ করেছে। নীলুফা আপা এই ব্যাপারে কি কিছু বলতে চান? মানে আমরা দেখতে পাই যে বিরোধী দলের সাথেও চীন এবং আমেরিকা দুজনেরই ভালো সম্পর্ক। এটার সাথে নীলুফা আপা একটা জিনিস জানতে চাই যে আমাদের কি দক্ষিণ প্লাজা কি মানে বেসরকারিভাবে, মানে সংসদের দক্ষিণ প্লাজা কি ভাড়া দেয়া যায় বা এরকম কিছু? দেখেন, বিরোধী দল যদি কোনো সমস্যায় পড়ে, যে কোনো জায়গায় যদি সমস্যায় পড়ে, তাহলে দুইজনই পড়বে। কারণ দুইজনই কিন্তু আপনার ফ্যাসিস্ট আন্দোলনে একসাথে কাজ করেছে, যার যার জায়গা থেকে কাজটা কিন্তু একসাথেই করেছে। এবং বিভিন্ন কথা যে বাজারে যে কথাগুলো আসে, আমি সব কথা সত্য বলবো না, যদি সত্য মিথ্যা ধরে বলা হয় তাহলে সবাইকেই কিন্তু সবার গায়ের মধ্যেই কিন্তু সমস্যা আছে, তাতে কাউকে ক্ষমা করে খাতির করে কেউ কাউকে বলবে না। তো সেই জায়গাতে আমি বলতে চাই যে সম্পর্ক থাকা তো খারাপ কিছু না। রাষ্ট্রের জন্য সরকারি দল বিরোধী দলের যে কারোরই সম্পর্ক অন্যান্য রাষ্ট্রের সাথে থাকলে এই জিও পলিটিক্সের জামানায় যার যত ভালো সম্পর্ক থাকবে সে তত গেইন করবে, সেই দেশ তত ডেভেলপ করবে। এখানে আমার প্রশ্ন যে যেমন ধরেন যে
মানে এটা দারুণ ঐক্য, মানে বাংলাদেশে আমরা এটা আগে কখনো দেখিনি যে সরকারি দল বিরোধী দল সবাই মিলে এই যে আমেরিকার যে 250 বছরের যে সেলিব্রেশন হলো আপনি সেলিব্রেশনটাকে আমি এখানে এইটুকু বলতে চাই যে সেলিব্রেশনটা হলো এটা কি সরকার করেছে? দক্ষিণ প্লাজা তো এটা তো সংসদের ভেতরে না, না, এটা কি সংসদের বাইরে সরকারের করেছে নাকি মানে আসলে কি privately সরকার হয়েছে? বা কি বিরোধী দল যেটাই বলেন না কেন হয়তো এরকম কোনো গুরুত্ব দেয় নাই। দক্ষিণ প্লাজা বাইরে হিসেবে হয়তো করেছে, এটা তো আর ভিতরে করে নাই। এখন আমাদের কিন্তু অনেক ককাস আছে, সে আপনার বাংলাদেশ রাশিয়া ককাস, বাংলাদেশ চায়না ককাস, বাংলাদেশ আমেরিকা ককাস, এবং এমপিদেরকে নিয়ে আমেরিকার বিভিন্ন যেমন ধরেন এনডিআই, এআরআই, এইসব ককাস আমরা কিন্তু এর আগে যখন এমপি ছিলাম তখনের কথাও বলছি, তখন আমরা কাজ করেছি এবং তখন কাজ করেছি সরকারি দল বিরোধী দল সবাই এখনো মিলে, দেখলাম যে এবং বাংলাদেশ আমেরিকা আওয়ামী লীগ caucus আছে। হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি তখন সবাই জামাত এবং সবাই বাংলাদেশ ছিল। আমেরিকা ককাসে প্রায় মানে সকল দলের লোকই আছে। হ্যাঁ তখনও ছিল, আমি সেটাই বলছি। তো সেই ককাস করতে তো দোষের কিছু না, আমরা অনেক ককাসই করি। আমি যেমন ধরেন পিজিএ নামে একটা ককাস ছিল, না, কিন্তু আমরা কখনো দক্ষিণ পার্লামেন্টারিয়ান প্লাজাতে আপনার অন্য দেশের হ্যাঁ। ফ্ল্যাগ তুলে এই ধরনের প্রোগ্রাম আমরা দেখিনি, দেখেছে কি? আমরা এরকম আমি দেখিনি, বাট যেটা দেখিনি বলে দেখা যাবে না এমনও কিছু না। আর এটা করাতে এমন একটা দেশের আপনার স্বাধীনতা দিবস উদযাপন করেছে, সেই উপলক্ষে একটা মিটিং সেখানে বাইরেই করেছে, বাইরে মানে করেছে এটা কি যেমন ধরেন প্যান্ডেলটা নিয়ে। অন্য জায়গায়ও করলে পারতো, হ্যাঁ। অন্য জায়গায় এর আগে যে হয় নাই তা না, হয়েছে, কিন্তু সংসদে করেছে। এটা এটা একটু আমি অন্যান্য ব্যারিস্টার জায়গার সাহেবকে মতো করে। জিজ্ঞেস করি যে ব্যারিস্টার সাহেব আপনার কি মনে হয় যে হোয়াইট হাউস, এটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর এই প্রশ্নটা চলছে, হোয়াইট হাউস বা ধরেন স্ট্যাচু অফ লিবার্টি যেই আইল্যান্ডে, ওইখানে গিয়ে কি আসলে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করতে পারবো ফ্ল্যাগ তুলে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে প্রোগ্রামটা করেছে যুক্তরাষ্ট্র আমাদের সংসদের যে দক্ষিণ প্লাজায়, এটার কিন্তু একটা ব্যাখ্যা আপনি দেখেন, এই যে দক্ষিণ প্লাজা আমাদের এই যে সংসদটা, এটার কিন্তু যিনি নির্মাতা, যিনি স্থপতি, তিনি লুই আই কান, উনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন একটা করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে যে যেহেতু আমাদের নাগরিক, হ্যাঁ, এই জন্য এটা আমরা অনেক জায়গা থেকে ব্যাখ্যা শুনেছি আর কি, যেহেতু উনি যুক্তরাষ্ট্রের নাগরিক, এই জন্য স্থাপত্যটা সুন্দর করে তাদের নাগরিকের স্মরণ করা, সব মিলে হচ্ছে তাদের 250 বছর। এটা দেখেন, এটাতে আমি যতটুকু দেখেছি সবচেয়ে বেশি সমালোচনা করেছে বাম যারা আছে, যারা বাম রাজনীতি করে বাংলাদেশে, তারা বামপন্থী সংসদও তো ছিলেন। হ্যাঁ, বামপন্থীরা সমালোচনা করেছেন। সমালোচনার পেছনে তারা যে মূল কারণ বলছেন, তাদের যে ব্যাখ্যাগুলো আমরা বামপন্থীর সদস্যও ছিল, এবং কি তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন হচ্ছে তারা 1971 সালের ভূমিকা নিয়ে, তারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তো সুতরাং এখন তারা দেখেন, পৃথিবীতে পররাষ্ট্রনীতিতে চিরস্থায়ী বন্ধু চিরস্থায়ী শত্রু বলতে কোনো শব্দ নাই। যে জাপান হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা কি করেছে, আজকে জাপান হচ্ছে আমেরিকার সবচেয়ে প্রকৃত বন্ধু, অকৃত্রিম বন্ধু। আজকে এক সময় আফগানিস্তান, ভারত আমাদেরকে সবসময় বলতো যে বাংলা হবে আফগান, মানে আফগান হওয়াটা এটা একটা বড় ভয়ঙ্কর জিনিস ছিল। সে ভারত এখন আফগানিস্তানের সাথে সে ভারত, আমি আসছি মনে হয়, সে ভারত এখন আফগানিস্তানের সাথে একসাথে কাজ করে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার মানে আপনি যদি চিরস্থায়ী বন্ধু চিরস্থায়ী শত্রু চিন্তা করেন, তাহলে আপনি দেশ চালাতে পারবেন না। আমাদের কিন্তু পররাষ্ট্রনীতি একটা আছে, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এখন কথা হচ্ছে এই প্রপোজাল যদি চায়নাও করে, চায়না হয়তো কোনো এক ব্যাখ্যা দিতে হবে। যেমন আমেরিকা যে ব্যাখ্যা দিয়েছে যে লুই কাই উইন আমাদের আমেরিকার নাগরিক, এই জন্য তারা একটা ব্যাখ্যা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু চায়না তো সেই ব্যাখ্যা দিতে পারবে না। এখন চায়না যদি ক্লেম করে বা চায়না যদি চায় করতে, আমরা তো সেটা, রাষ্ট্রের তো কিছু স্পেস থাকে তার অর্জন, স্বাধীনতা অর্জন, এবং তার মধ্যে থেকে নিরপাপা সেরকম কিছু স্যাক্রেড প্লেস তৈরি হয় না। সেটা যদি না, আমি মানু ভাই, আমি সেটা যদি সংসদের ভিতরে, মানু ভাই, সেটা যদি আপনি জানেন, আমাদের দক্ষিণ প্লাজা বলেন, আমাদের সংসদের বাইরে কিন্তু প্রচুর অনুষ্ঠানও হয়, অনেক জায়গায় হয়, অনুষ্ঠান হয়, কিন্তু যদি সংসদের ভিতরে যদি এমন কিছু হতো, তাহলে এটাকে বড়ভাবে সমালোচনা করা যেত। আরেকটা জিনিস জানার, মানে আরো একটা প্রশ্ন দেখলাম ঘুরছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্নটা মানে পিক করেছি নীলুফাপা। যেমন ধরেন যে এখানে তো আমেরিকার শুধু অ্যাম্বাসেডর মহোদয় ছিলেন, কিন্তু আমরা যদি বলি যে আমাদের মানে রাষ্ট্রের অনেক বড় বড় মানুষ, এমনকি সংসদ সদস্যরাও তো অনেক মানে ইন টার্মস অফ পজিশন
এরা অনেক বড় থাকেন। তো এতজন শুধুমাত্র একজন অ্যাম্বাসেডারের সাথে, মানে আমেরিকা থেকে কোনো মন্ত্রী বা আরও কেউ বড় কেউ আসলেন না, শুধু একজন অ্যাম্বাসেডারের সাথে এতজন মানুষ লাইন দিয়ে দাঁড়ায় গেলেন পুরো ককাসের, এবং আমাদের ডেপুটি স্পিকার সহ, মানে এটা নিয়ে এক ধরনের কথা দেখলাম আমি। না, আমি এখানে এটা বলতে চাই যে এক দেশের স্বাধীনতাকে যদি অন্য দেশ সম্মান করে, করতেই পারে, পৃথিবীর সব দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান আছে, সবার থাকা উচিত। তো সেইখানে সম্মান করে যদি আপনার এমপি মহোদয়দেরকে দাওয়াত করেছে, আমি নিজেও দাওয়াত পেয়েছি, বাট আমি হয়তো ঢাকায় থাকলে আমিও যেতাম কিনা। হ্যাঁ, অর্গানাইজার কারা? অর্গানাইজারটা হচ্ছে ওই ককাস, তার মানে সরকার, মানে এটা সংসদের ওরকম ককাসটা আসলে সংসদের উপরে, তো এটার পিছনে ডিল করে। আমি আরেকটা কথা বলি, বিভিন্ন এনজিও গুলো কিন্তু ককাস করে, এনজিওরাও সেই ককাসে কিন্তু সংসদ সদস্যদেরও রাখে, তারা তার বাইরের লোকও চাইলে রাখতে পারে। এখানে কোনো এনজিও নাম দেখিনি। আর ককাসে যে সদস্যদের দেখেছি সরকারি দল বিরোধী দল সকল এমপি এবং ইশারা আছে, এবং একজন বর্ষিয়ান নেতা ওইটার প্রধান সরকারি দলের, আমি ভুলে গেছি কার্ডটার ব্যাপারে, আমি পড়েছি আমার জায়গা থেকে। ঠিক আছে আপা, আমরা এখানে আসবো, একটা ছোট বিরতি নেই, কারণ হচ্ছে যে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমরা আলাপটা যেখানে নিচ্ছিলাম সেই আলাপটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এখন, কারণ আমাদের ঢাকা শহরে এখন মানে আমরা রাস্তা বা ফুটপাত ব্যবহারই করতে পারছি না, হাঁটতে পারছি না, এখানে অনেক হকারে ভরে গেছে। এখন হকার তো আসবেই, মানুষ জীবনের তাগাদায় এত দূর আসবেই, কিন্তু কথা হচ্ছে যে একটা নগর আসলে ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে একই সাথে। এর ক্ষেত্রে একটা চমৎকার আমরা প্রতিবাদ দেখেছি সোহানী সিফার, মানে ফুটপাতের যে এই প্রতিবাদ, ভাতের হোটেলের যে প্রতিবাদ, এবং সে সেখানে দাবি করেছে যে আপনার যেহেতু বাংলাদেশের মানে ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন মেট্রো স্টেশন সব জায়গাতেই হকার বসতে পারে, তাহলে সে কেন সচিবালয়ের সামনে ভাত বিক্রি করতে পারবে না? এটা হচ্ছে সে প্রতিবাদ হিসেবে সে করেছে। এটাকে আসলে আপা কিভাবে দেখেন? আমি তার প্রতিবাদকে সম্মান জানাই, এই কারণে যে সে প্রতীকী হিসেবে গিয়েছে, যে সচিবালয় একটা ব্যস্ততম একটা জায়গা, শুধু ব্যস্ত না, সমগ্র বাংলাদেশ নিয়ে যার কাজ, সেইখানে করলে কেমন লাগে, এবং সেইখানে সব নীতি নির্ধারকরা বসেন, তাদের যাতে মানে বোধগম্য হয় সেই কারণটার জন্য সেটা করেছে, আমার যদি ভুল না হয়। সেখানে আমি মনে করি যে সরকার নিজেও কিন্তু আন্তরিক হকার উচ্ছেদের জন্য, কিন্তু একটা নতুন সরকারের একটা প্ল্যানও ছিল যে ফুটপাত দখলমুক্ত করা, আবার ফুটপাতকে বরাদ্দও দেয়া, মানে অনানুষ্ঠানিক আপনার ইকোনমিকে আনুষ্ঠানিক ইকোনমির ভিতরে আনা যায় কিনা, সেটা যে ফুটপাতগুলো বড় সেই হিসাব বিবেচনা করে এক্সটেনশন জায়গা থাকলে ফুটপাতের জায়গা ধরে এক্সটেনশন জায়গায় সেটা করলে সেটা একটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ফুটপাত, লাইক আপনি একমাত্র মঙ্গলবার ছাড়া, আমি যেহেতু ওই এরিয়ায় থাকি, নিউ মার্কেটের উপর দিয়ে যাওয়াটা একদম সিরিয়াস একটা, হেঁটে কেউ যেতে পারে না, মানে খারাপ অবস্থা। গাড়িতে গেলে ওখানে আধা ঘন্টার উপরে থাকতে হয় ওইভাবে। শুধু মঙ্গলবারটা যেহেতু তাদের সাপ্তাহিক ছুটির দিন, তাও বাইরে পসরা নিয়ে বসে তারা, ছুটির দিনও সব দোকানগুলো বন্ধ থাকে, কিন্তু বাইরে হকাররা বসে। তো এই জায়গা থেকে হকার যদি উচ্ছেদ সব জায়গা থেকে না করা হয়, ঢাকা তো এমনিই পৃথিবীর শ্রেষ্ঠতম দূষিত জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম অবাসযোগ্য জায়গা। এই অবাসযোগ্য জায়গাকে আরও অবাসযোগ্য করার জন্য যে হকাররা এবং আরেকটা ব্যাটারি চালিত রিক্সা, তারা যে কাজগুলো করছে ভয়াবহ। আপনার প্রতি মুহূর্তে যে প্রত্যেকটা মানুষের যে সমস্যা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে ট্রাফিকে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, বসে উনি অফিস করছেন। তা এই জায়গাটা থেকে না সরলে সরকার যে কতটা আন্তরিক, উনার ট্রাফিকে বসে থাকা দেখেই বোঝা যায়। উনি এটা নিয়ে কাজ করছেন বলেই কিন্তু উনি নিজে এখানে সাফার করছেন। তো সেই জায়গায় আমি বলতে চাই যে তার প্রতি কি শুধু ব্যবসার জন্য তাকে ধন্যবাদ। শুধু না আপা, বহু মানুষ হাত পা ভেঙেছে, হাত পা হারিয়েছে এই ব্যাটারি রিক্সায় চড়ে, অনেক অ্যাক্সিডেন্ট হয় চড়ে। আর প্রত্যেকটা মানুষ যারা গাড়ি চালায়
যারা গাড়ি চালায় ভয়াবহতার প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড আপনার এটা অ্যালার্ট থাকতে হয় যে ওই রিক্সাগুলো লাগলো, ওটা হলো লোহার রিক্সা, ওই রিক্সাগুলো রাখলে বর্তমান যুগের যে গাড়ি তার অবস্থার কোনো অবস্থা থাকে না। আর তারা কাউকে মানুষই মনে করে না, গাড়িদেরকে তো কিছুই মনে করে না, তারা যাচ্ছে তো যাচ্ছে। আর রিক্সা যত না মানুষ ঢুকবে তার চেয়ে অনেক বড়। আপনার একটা ছোট কার যতটুকু জায়গা নেয় ওই রিক্সা তার চেয়েও বেশি জায়গা নেয়। এটা আসলে বোঝাই যায় আপা, আপনি যে একদম রাস্তা থেকে মানে রাজনীতি করতে করতে এই পর্যন্ত এসছেন এবং সোহানি সিফার এটাকে আপনি সম্মান জানালেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি এই ব্যাপারে মানে আমাদের ব্যারিস্টার আল মামুন রাসেল আপনার কোনো মতামত আপনি দিতে চান কিনা? দেখেন, সোহানি সোফা যে প্রতিবাদটা জানিয়েছে এটাকে বলে মানে আন্তর্জাতিকভাবে এটা কিন্তু খুব মানে একটা মানে প্রশংসনীয় প্রতিবাদের মধ্যে একটা, এটাকে বলে পারফরমেন্স অ্যাক্টিভিজম, মানে শিল্পাত্মক প্রতিবাদ বলা হয়। এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না, আপনি কিছুদিন আগে যুক্তরাজ্যে দেখেছেন লন্ডনের যে ফুটপাতে একজন লিভিং রুম বানিয়ে সোফা, তারপর হচ্ছে এই মানে লিভিং রুম বানিয়ে সে প্রতিবাদ করেছে। আপনি রিসেন্টলি ইন্ডিয়াতে দেখেছেন কর্ণাটকে সেখানে আপনার এই তারা হচ্ছে এই ফুটপাতের রাস্তাঘাট খুব খারাপ, এই জন্য হচ্ছে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে। তার মানে এটা কিন্তু একটা শিল্পাত্মক প্রতিবাদ, এই প্রতিবাদটা কিন্তু পৃথিবীতে খুব জনপ্রিয়। তো সোহানি সোফা যেটা করেছে এটা দেখেন, সে যদি একটা মানববন্ধন করতো তাহলে আপনি এটা নিয়ে কিন্তু আলোচনা করতাম না। কিন্তু সে যখন এমন একটা জায়গায় গিয়েছে যারা হচ্ছে বাংলাদেশকে চালায়, সেখানে মন্ত্রী এমপি সবাই সেখানে আসা যাওয়া করে, সেখানে করেছে যাতে হচ্ছে পুরো সকল মিডিয়া এবং পুরো দেশের এক ধরনের কি হয়। কারণ আমরা জানি ফুটপাতের কারণে কিন্তু আমরা আমাদের দেশের, আমি কালকে আমার একটা এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম, হ্যাঁ এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় এই চারপাশটা একটু দেখি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর ছোট দেশরা, আমি কিছুদিন আগে আপনার আফ্রিকা গিয়েছিলাম, আফ্রিকা উগান্ডাকে বলি হচ্ছে সবচেয়ে গরিবের সিন্ডম আমরা বলি, যখন বলি যে গরিব রাষ্ট্র তুমি কি উগান্ডা যাবা নাকি, মানে আমরা খুব ব্যঙ্গাত্মক করে বলি। সেই উগান্ডার এয়ারপোর্টে আপনি এয়ারপোর্ট থেকে নামার পরে তাদের যে সৌন্দর্য, মানে তাদের গাছগাছালি এত সুন্দর, আমার কাছে মনে হয় না। সাউথ আফ্রিকা তো একটা হাই লেভেলের কান্ট্রি, কিন্তু উগান্ডাকে তো আমরা বলি তো হচ্ছে উগান্ডা হচ্ছে আমরা দুষ্টামি করি বলি যে তুমি কি উগান্ডা বিয়ে করবা, মানে উগান্ডাকে আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্য করি, অথচ তাদের দেশটা এত সুন্দর। কিন্তু আমরা আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে, আমার একটা ক্লায়েন্টের সাথে, চাইনিজ একটা ক্লায়েন্ট ছিল আমার সাথে, বের হওয়ার পরে আমার কাছে খুব লজ্জা লাগছিল। এই যে এয়ারপোর্টের সামনে এত সুন্দর করে গাছগাছালি লাগা হয়েছে, সেখানে মানুষ শুয়ে আছে, ফুটপাত করে কেউ চা বিক্রি করছে, মানে এগুলো তো আমাদের দেশকে অসম্মান করা হয়। তো সুতরাং এদের জন্য আমি বলি না যে এদেরকে আপনি মেরে করে না, এদের জন্য একটা নীতিমালা করা উচিত, কোথায় বসবে না, কোন সাইডে বসবে, কোন সাইডে। আপনি দেখেন গুলশানে তো আপনি পাবেন না, তাহলে গুলশান পাবেন না, গুলশানে কি বাংলাদেশে অন্য মানুষ বসবাস করে, আর সাউথ ঢাকায় কি ভিন্ন মানুষ বসবাস করে না। তো সুতরাং এটাকে একটা প্রতিবাদের ভাষা। আমার কাছে খুব খারাপ লাগে যে পুলিশের যে অ্যাকশনটা, পুলিশ যখন একটা নারী সেটার প্রতিবাদ জানাচ্ছে, সে কিন্তু বড় কিছু করছে না, এটা প্রতিবাদের ভাষাটা একটু ভিন্ন। কিন্তু পুলিশ যেভাবে আক্রমণাত্মক ছিল, পরবর্তী যদি তাকে গ্রেপ্তার করে পরবর্তী তাকে মুসলেকা দিয়ে বন্ড দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আক্রমণাত্মক ভাষাটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ সে তো হচ্ছে নিজের জন্য কিছু করে নাই, সে দেশকে এই যে এটা ভিক্টিমাইজ সবাই হচ্ছে, এটার ভিক্টিমাইজ কিন্তু সবাই হচ্ছে। সুতরাং এটাকে আমরা প্রত্যেকটা প্রতিবাদকে, যে প্রতিবাদের যে ভিন্ন ভাষাগুলোকে, এগুলোকে ওন করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। যদি প্রতিবাদ জানা, হ্যাঁ এটা শিল্প, মানে এটাকে যদি আমরা সব জায়গায় যদি পুলিশি অ্যাকশন শুরু করে দিই, তাহলে আলটিমেটলি নতুন প্রতিবাদের ভাষা আসবে না। আমরা তো মনে করি প্রতিবাদ মানে মিছিল করো, প্রতিবাদ মানে অবরোধ করো, প্রতিবাদ মানে রাস্তা বন্ধ করে দেওয়া, না, সে কিন্তু সেটা করে না। দারুণ বলেছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি দারুণ বলেছেন। আচ্ছা, আপনাদের দুজনের কাছে, একজন একদম আইন পেশার সাথে আর আরেকজন হচ্ছে আমাদের আইন প্রণেতা, এবং আপা হচ্ছে এইবারই প্রথম না, এর আগে উনি আইন প্রণেতা ছিলেন। তো আমি একটা প্রশ্ন করতে চাই, মানে এইটা আমি অনেকদিন ধরে খুঁজছি যে আমাদের সংবিধান অনুযায়ী বা সব জায়গায় বলা হচ্ছে যে আমাদের সরকারি কর্মকর্তা যারা, মানে সরকারি চাকরি, এরা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে প্রজাতন্ত্রে যদি কর্মচারী হন এরা আপা, তাহলে আমরা একজন ডিসি তো ডেপুটি কমিশনার, তাহলে ডেপুটি কমিশনার বাংলা কেন আমরা আসলে এরকম মানে জেলা প্রশাসক এবং প্রশাসক শব্দ ব্যবহার করি কেন? এবং এই প্রশাসক শব্দের মধ্যে থেকে তার কি আসলে রাজা হয়ে ওঠার যে কর্তৃত্ব, এটা আপনি ওই পর্যন্ত গিয়েছেন, আপনি কিন্তু সেকেন্ড ধাপ গিয়েছেন। ফার্স্ট ধাপে আপনি দেখেন, আপনি যেটা বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণ যদি হয় তাহলে কিন্তু আর প্রজা আসে না। আপনি খেয়াল করেন, গণ মানে জনগণ, তাহলে জনগণ তো প্রজা না। জনগণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মেন নির্যাস, তো নির্যাসটাকে আপনি প্রজা বানিয়ে দিচ্ছেন।
এটা ব্রিটিশ কিভাবে কখন 71-এ যখন আসছে গণপ্রজাতন্ত্রী, ব্রিটিশদের পক্ষ থেকে, ব্রিটিশের সময় তো প্রজা, রাজা, জমিদার এইসব ছিল, সেই জমিদার প্রথা থেকে, সেই রাজার প্রথা থেকে কিন্তু আমরা দূরে যেতে পারি নাই, কারণ আমাদের এখানে প্রজা আছে, আপনার রাষ্ট্রীয়ভাবে প্রজা বলা আছে। তাহলে আমি কিভাবে সম্পূর্ণ, আপনি যেহেতু এই কথাটা বললেন, আমি জানি না আমার বলা কথাটা ঠিক হলো, কারণ আমি যেহেতু এটা আসলে এসছে যতদূর আমি বুঝি যেটা জনগণের প্রজাতন্ত্র, জনগণের প্রজাতন্ত্র হয় না, প্রজা থাকলেই কিন্তু রাজার কথা আসে। হ্যাঁ, এটা আসে, এটা ভাবা দরকার ছিল। জনগণতন্ত্র হতে পারে, জনগণতন্ত্র হতে পারে, জনপ্রজাতন্ত্র হতে পারে না। তো আমি কিন্তু আমার অঙ্কুরেই বিনাশ, আমি বিনাশ থেকে শুরু করলাম। আপনি আসেন এখন লাল ফিতার দৌরত্ব, আপনার ব্রিটিশ গিয়েছে, পাকিস্তান গিয়েছে, লাল ফিতার দৌরত্ব কি কমেছে? কমে নাই। না, এই লাল ফিতা, আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা পড়েন তারা আরো ভালো বলতে পারবেন। এই লাল ফিতা এমন একটা অবস্থা, মুখে হলো তারা ওই গণপ্রজাতন্ত্রের মতো, মুখে তারা সার্ভেন্ট, হ্যাঁ, আপনার কি বলে তাদেরকে, আপনার পিপল সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, হ্যাঁ, তো পাবলিক সার্ভেন্ট, অথচ তার নাম হলো জনপ্রশাসক। এই প্রশাসক ডেপুটি কমিশনার, এইটা কিন্তু কোনোভাবেই যায় না। এই জিনিসগুলো যারা করেছে কন্ট্রাডিক্টরি ভাবে, কেন করেছে জানি না। আমি আবার বেশি কথা বলতে গেলেই দোষ আমার। আশা করব যদি আপনি মানে এটাকে নিয়ে ভাবেন তাহলে নিশ্চয়ই আমি অনেকদিন আগেই ভেবেছি, না ভাবলে বলবেন, আমি না ভাবলে এই কথাটা বললাম কিভাবে যে গণপ্রজাতন্ত্রটা। আমরা আশা করব আপনি সংসদে বলবেন। আমরা আপা একটা ছোট্ট বিরতি নিব, আমরা বিশাল মামুন, আমরা বিরতি পরে আপনার কাছে ফিরবো এই প্রসঙ্গেই। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল যে আমরা প্রজাতন্ত্রে এবং প্রজাতন্ত্রের প্রশাসক, এদের এই যে নাম এবং নামের ভিতর থেকে যে কর্তৃত্বের উৎপাদন এবং পরস্পর ভিন্নতা, এই আলাপ নিয়ে আমাদের নীলুফার চৌধুরী মনি আপা দারুণ বলেছেন। আমরা এইটার উপরেই এখন বিরসাল আল মামুন রাসেলের একটি আলোকপাত নিতে যাচ্ছি। দেখেন, আমাদের এই যে এর শব্দ চয়নের শব্দ সংস্কৃতি এবং হচ্ছে আপনি আমাদের এই ব্যবস্থাটা, যে নগর ব্যবস্থা বা আমাদের দেশীয় ব্যবস্থাটা, এটা কিন্তু বড় একটা প্রভাব কিন্তু আমাদের ব্রিটিশ থেকে আসা। ব্রিটিশরা কিন্তু দেখুন, ব্রিটিশরা যখন পুলিশ তৈরি করেছিল, বা পুলিশকে দেখেন, আমরা বারবার বলি যে পুলিশদেরকে বলি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে তৈরি করা হচ্ছে জনগণের বন্ধুত্ব করার জন্য, পুলিশকে তৈরি করা হচ্ছে জনগণকে কন্ট্রোল করার জন্য, আপনার বিদ্রোহ কন্ট্রোল করার জন্য। ব্রিটিশরা এভাবেই তৈরি করেছে যে কন্ট্রোল করবে তারা। পুলিশ যে অ্যাক্ট আছে সেটা আপনি গিয়ে দেখেন, মানে তাদেরকে তৈরি করছে হচ্ছে এই কন্ট্রোল করার জন্য। তো যে কন্ট্রোল করবে আর যে হচ্ছে সেবক করবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের এই যে শব্দ, তার আইনই দুই ধরনের, মানে ইংল্যান্ডে এক ধরনের পুলিশের আইন, আর তার বাইরে যে তার রাজ্য ছিল আলাদা আইন করেছে। আপনি আমাদের প্রত্যেকটা জিনিসে ব্রিটিশরা যে প্রভাবগুলো খেটেছে, মানে আমরা ওদের থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ওদের যে সাংস্কৃতিক আগ্রাসন সেটা থেকে আমরা বের হতে পারি। আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা কিভাবে এই করেছে। আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা আমাদেরকে শিখায় কেরানি পদে চাকরির জন্য আবেদন, তারা আমাদেরকে শিখায় কেরানি পদে চাকরি, তারা আমাদেরকে শিখায় না এমডি পদে চাকরির জন্য আবেদন, সিইও পদে চাকরির জন্য আবেদন। তারা আমাদের মাথার মধ্যে সেট করে দিয়েছে যে তুমি লাখ টাকার ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবা না। অথচ দেখেন 18 বছর 19 বছরের ছেলেরা এখন এমডি সিইও হয়। ইন্ডিয়াতে দেখেন, আপনি বিভিন্ন দেশে দেখেন, কিন্তু আমরা ওই যে উপনিবেশিক যে চিন্তাটা, এটা থেকে বের হইতে পারিনি। কেন? আপনি সংবিধানে 21 বলেছেন আপনি যে তাদের সরকারি কর্মচারীরা তারা হচ্ছে জনগণের সেবা করবে, কিন্তু তার অ্যাপ্রোচটা দেখেন আপনি। ডিস্ট্রিক্ট কমিশনারকে আপনি সে হচ্ছে জেলার প্রশাসনিক কর্মকর্তা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা। সেটা না বললে আপনি বলেন জেলা প্রশাসক। প্রশাসক মানে কি? যে শাসন করবে, সে হচ্ছে ডান্ডা দিয়ে হোক যে কোনো শাসন করবে, সে প্রশাসক। আমরা দেখতাম হচ্ছে এই আপনি বিভিন্ন যুগগুলোতে দেখেন শাসকের কাজ কি? প্রশাসক, সেবক আর শাসকের মধ্যে পার্থক্য আছে না? আপনি যখন তাকে প্রশাসক করছেন এবং সাথে সাথে তার যে গাড়িটা ব্যবহার করছে, আপনি দেখেন পুলিশি গাড়ির মতো বড় গাড়ি হবে, সাউন্ড হবে, আওয়াজ হবে, মানুষ দেখলে যেমন মনে হবে সে একজন শাসক, সে নট প্রশাসক। ভালো জিনিস বলছেন। ঢাকাতেও কিন্তু যত সরকারি গাড়ি আছে এবং বিভিন্ন ধরনের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি চালায়, সেখানে একটা ভিন্ন ধরনের আওয়াজ, উঁচু গাড়ি না, তার চেয়ে বড় কথা আপনি গাড়িগুলো দেখেন,
আপনি গাড়িগুলো উঁচু উঁচু গাড়ি, তার মানে আমরা যখন এবং তার আমাদের ভিন্ন। গাড়িটা যখন তাদের পাশ দিয়ে যায়, আমাদের কাছে মনে হয় আমরা হচ্ছে কর্মচারী আর তারা হচ্ছে আমাদের সেবক, তারা হচ্ছে প্রশাসক, তারা হচ্ছে শাসক। আপনি গাড়িগুলো দেখেন, আমাদের গাড়ি আর তাদের গাড়ির মধ্যে দেখবেন, তাদের চাকা আর আমাদের চাকা দেখেন। আপনি সরকারি গাড়িগুলো দেখেন, সবগুলো হচ্ছে বড় বড় গাড়ি, ল্যান্ড ক্রুজার, প্রাডো জাতীয় গাড়ি। কেন? এই যে মানসিকভাবে আপনি দেখেন, সেডান গাড়ির আপনি ছাদ পর্যন্ত সেম চাকা। আপনি সেম দেখেন এসি ল্যান্ড, একটা এসি ল্যান্ড বা হচ্ছে একজন ইউনো একটা উপজেলাতে সেম ক্যাটাগরি, একই ক্যাটাগরি একজন স্বাস্থ্য ক্যাডার, তার কোনো গাড়ি পাচ্ছে না। আর এই হচ্ছে একই ক্যাডার হয়ে সে হচ্ছে যে গাড়ি ব্যবহার করছে, যে প্রোটোকল ব্যবহার করছে, যে পার্সোনাল সেক্রেটারি ব্যবহার করছে, তার সাথে একজন আনসার থাকে। তাহলে একই ক্যাডারে হয়ে একজনের হচ্ছে কোনো গাড়ি না পেয়ে হসপিটালে যায় হেঁটে হেঁটে, অথচ সবচেয়ে বেশি সেবা করে সে সবচেয়ে বেশি সেবা করে, সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট, সবচেয়ে বেশি মেধাবী। কিন্তু একই জন মেডিকেল, আমরা তো ধরে নিই কি বিশ্ববিদ্যালয় লেভেলে ধরেন একজন মানুষের প্রথমে স্বপ্ন থাকে সে বুয়েটে পড়বে, তারপরে স্বপ্ন সাথে মেডিকেলে পড়বে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই জন্য একজন দার্শনিক বলেছেন যে সি ক্যাটাগরি স্টুডেন্ট ডিল দ্য এ ক্যাটাগরি স্টুডেন্ট। মানে যারা সি ক্যাটাগরি আছে তারাই কিন্তু এই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে চালায়, ইঞ্জিনিয়ারদেরকে চালায়, ডাক্তারদেরকে চালায়। আপনি দেখেন সেম লেভেল হয়ে এখন ডাক্তার, ইঞ্জিনিয়াররা প্রশাসন ক্যাডারে চলে আসছে। এই জন্যই তো আমাদের ডাক্তারদেরকে প্রচুর টাকা খরচ করে তাদেরকে ডাক্তারই পড়াই, এরপরে তারা কোথায় চলে যায়? আপনি এবার দেখেন পররাষ্ট্র ক্যাডারের মধ্যে 12 জন পাবেন হচ্ছে মেডিকেল পড়ুয়া, আপনি প্রায় 17 জন হচ্ছে এই কি বলে প্রশাসনিক ক্যাডারে গিয়েছে হচ্ছে বুয়েট থেকে পড়া। কেন? এদেরকে কি আমরা বানিয়েছি এই হওয়ার জন্য? এদের পিছনে খরচ কত হয়েছে? তাহলে এই ডাক্তাররা যে কেন চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এই যে দেশের মধ্যে একটা বৈষম্য তৈরি করে রেখেছি। এই বৈষম্যটা যদি আপনি পার্থক্য তৈরি করতে না পারেন, আপনি যখন এই যে তাদের মধ্যে মেন্টালিটি এবং গ্রো করে, আমার অনেক বন্ধু আছে ইউনো, আমরা একসাথে আমরা একই রুমে ছিলাম, অনেক বন্ধু আছে, তাদের অ্যাপ্রোচটা হয়ে যায় কেন? কারণ তাদেরকে সেভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি করা হয়, মানে সে একটা শাসক। কেন? আপনি জেলা প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলতে পারেন না কেন? আপনি কেন বলতে হবে জেলা প্রশাসক? কেন বলতে হবে? এই যে শব্দ চয়ন, এই যে উপনিবেশিক চিন্তাটা, এটার কারণেই কিন্তু আমাদের সরকারি কর্মকর্তারা বা পুলিশ বলেন, তারা কখনো জনগণের সেবক হইতে পারে না, জনগণকে শাসক হিসেবে থাকে। তো সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন না আনতে পারি, আলটিমেটলি আজীবন সংবিধানের মতো থাকবে, সংবিধানে বিধান থাকবে, কিন্তু কার্যকরী কখনো হবে না। আমরা আশা করব যে আমাদের এই আলাপ, যে নিলুফার চৌধুরী মনি এবং বীর শাহ আল মামুন রাসেল টক শোতে যে আলাপটা করছেন, এই আলাপটা আমাদের, যদিও আপাও বলবেন, কিন্তু নীতি নির্ধারকরা সবাই, সরকারি দল বেসরকারি দল শুনবেন এবং ব্যাপারটা ভাববেন, এটা আমরা চাইব। আমরা এখন একটা আলাপে যাই, মানে যেমন বীর শাহ আল মামুন রাসেল বলেছে যে শব্দের রাজনীতি বা শব্দের সংস্কৃতি। এই শব্দের রাজনীতিতে যাব একটা, আরেকটা জিনিস হচ্ছে গাড়ি এবং টাকার হিসাবে যাব, দুটোতে। আপা, প্রথম আমি যে শব্দের রাজনীতিতে যাব সেটা হচ্ছে এখন আমরা সেই 2024 সেই বিখ্যাত বা অমর সেই জুলাই মাসে আছি, যখন মানুষ ভীষণ রাগে ফেটে পড়েছিল। এখন এই যে মানুষ রাগে ফেটে পড়েছিল, যেই মানুষ বিরোধিতা করেছিল, সেই মানুষকে একটা শব্দ দিয়ে বট বাহিনী, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বট বাহিনীরা, এরা এমনকি সরাসরিও এই শব্দটা দিয়ে চিহ্নিত করছে, তা হচ্ছে লাল বদর। এই যে লাল বদর বানানো, আল বদরের সাথে মিলিয়ে নিয়ে এই যে শব্দের যে রাজনীতি এবং তার ভিতরে যে শ্রেণীকরণ, ক্যাটাগরাইজেশন এবং তার ভিতরে ফেলে দেয়া, এই রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? জঘন্যভাবে দেখছি। এটা দেখেন যে ওই কি হয়, আমরা অনেক আগে থেকেই পৃথিবীর যখন সভ্যতার দিকে যাচ্ছে তখন থেকেই দেখেন একজন প্যাট্রিয়টিজমের উপর একটা সময় আসে যে তাকে পাথর দিয়ে ঢিলিয়ে মারা হয়েছে, তাকে অর্ধেক পুঁতে রেখে পাথর ছুঁড়ে মারা হয়েছে। তো সেই দিনও সে প্যাট্রিয়ট ছিল। ঠিক তেমনই যুগে যুগে যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে একজন রুখে দাঁড়ায়, আবার তাদেরও একদিন সময় আসে তারা আবার রুখে দাঁড়ায়। এতে কি হয়? এতে আসল জিনিসটা ধামাচাপা পড়ে যায় এবং শব্দগত ওই শব্দ সন্ত্রাসটাই ঘুরে ফিরে চাউর হয়। তো আমরা আসলে মেন জায়গায় থাকতে চাই। কোনো শব্দ সন্ত্রাস বলেন, কোনো সন্ত্রাস বলেন, ওই জায়গায় না। একটা আপনার রেভলিউশনের ভীষণ প্রয়োজন ছিল, ভীষণ। 15.5 বছর অত্যাচার, এটা কিন্তু চারটিখানি কথা না।
এটা প্রত্যেকটা যে বাচ্চাটা দুধ খেয়ে মায়ের বড় হয়েছে, বুঝতে না বুঝতেই যখন বাবা ডাকা শিখেছে তার বাবাকে ধরে নিয়ে গেছে, তারপরে তার বাবা আর ফিরেই আসে নাই। ওই বাচ্চা যখন বড় হয়েছে, যখন সে বুঝতে শিখেছে তার বাবা কোথায় গিয়েছে, সেই বাচ্চাকে বলে দিতে হয় নাই তোমার কি করতে হবে। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে যারা করেছে তাদেরকে আপনি চুপ থাকেন, সমস্যা তো নাই, কিন্তু আপনাকে এইসব কথা বলতে হবে কেন? আমরা একটা সময় এরকম বলতাম যে যারা স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল তাদের নাম মুক্তিযোদ্ধা, যারা পক্ষে ছিল না তাদের নাম রাজাকার, বদর, আলবদর, এই টাইপের। সেটা একটা দেশ স্বাধীনের জন্য, তো তাদের নাম মুক্তিযোদ্ধা। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আমরা দেখেছি অনেক না খেতে পেয়ে মারা গেছে, অনেকেই আবার অনেক মুক্তিযোদ্ধার লেবাসটাকে ব্যবহার করে অনেক নোংরামো করেছে, এটাও দেখেছি। তো তার মানে একজন রাজাকার সকল সময়ের জন্য রাজাকার, কিন্তু একটা মুক্তিযোদ্ধা কিন্তু যে কোনো সময় রাজাকার হতে পারে। তো এখন যে কাজটা, সেই কাজটা তারা চুপ থাকলেই ভালো হতো। এই কথাগুলা বলার কোনো কারণ ছিল না, ওটা ছিল দেশ স্বাধীন হওয়ার, সার্বভৌমত্ব নেওয়া একটা কথা, তাইতেই কিন্তু মানুষ ভুলে গেছে একটা জায়গায়। খুবই ভালো বলেছেন আপনি আপা, যে শব্দ সন্ত্রাস চলছে, এবং একই সাথে এইখানে আপা আসলে সেই হুমায়ুন আজাদের বিখ্যাত লাইনটাকে মনে করাই দিলেন যে একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময়ের জন্য মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা এই আলোচনা থেকে আমরা ফিরবো ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে। আমাদের সাথেই থাকুন, তার আলোচনা উদ্গ্রীব হয়ে শোনার জন্য অপেক্ষা করুন। আর কয়েকটা মিনিট আমরা নিচ্ছি ছোট্ট বিরতি। পুষ্টি নিবেদিত চলমান এর সাথেই থাকুন। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল তা হচ্ছে জুলাইয়ের পরে যে নানা ধরনের বট বাহিনীর শব্দ সন্ত্রাস, এবং তার একটা বড় শব্দ সন্ত্রাস হচ্ছে লালবদর, যে আলাপে আমরা ছিলাম। আল মামুন রাসেল, এটা নিয়ে আপনার মতামত কি, যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকবে কিনা? দেখেন, লাল বদর বলতে ওরা বোঝাচ্ছে হচ্ছে যারা জুলাইতে প্রোফাইল লাল করেছিল তাদেরকে লাল বদর হিসেবে মেনশন করছে। তার মানে দেখেন, আওয়ামী লীগের আসলে ৭১ ছাড়া কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগের রাজনীতি আপনি দেখেছেন, শেখ হাসিনা যখনই ক্ষেপ্ত বলা যে এক শব্দে তার ক্ষমতাচ্যুত হয়েছেন, সেটা হচ্ছে রাজাকারের বাচ্চা। মানে যখনই যেটা হবে, হয়তো তুই রাজাকার বা রাজাকার শব্দের রাজনীতি, রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চার কারণেই তো তার পতন হয়েছে, অনেকেই এটাকে বলে। তার মানে তাদের কাছে ৭১ ছাড়া আর কিছু নেই, কারণ এর পরবর্তী তারা যা করেছে, এর পরবর্তীতে তারা, আপনি দেখেন স্বাধীনতার পরবর্তীতে স্বাধীনতা অর্জন হয়েছে কেন? যখন ৭০-এর নির্বাচনে যখন ক্ষমতা যার পাওয়ার দরকার তাকে যখন দিচ্ছিল না, তখন তো না, আমি আসছি ৭০-এর যখন নির্বাচনে যারা পাওয়ার কথা ক্ষমতা তাকে দিচ্ছিল না, তখনই কিন্তু ৭১-এ রেভলিউশনটা হয়েছে। কিন্তু এরপরে কি হয়েছে? ৭৫ গিয়ে বাকশাল তৈরি করলো, সব বন্ধ, নিজেকেও নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগ নিজেকেও নিষিদ্ধ করে দিল, গণতন্ত্রকে তারা খেয়েছে। এমনকি এই শেখ মুজিবুর রহমান করেছেন, পরবর্তীতে ওনার মেয়ে এসে ১৭-১৮ বছর মানুষের কোনো অধিকারকে দেয় নাই, তখন কিন্তু মানুষ প্রতিবাদ জানিয়েছে। এই যে আপনি প্রোফাইল লাল করেছেন, আমরাও লাল করেছিলাম। কেন লাল করেছিলাম? প্রতিবাদ স্বরূপ। আমরা জানি লাল যারা করেছে অনেকেই, যেমন আপনি এই ছিল ওই টার্মিনেট স্কুলে লাল করেছিল, পরবর্তী তার ৫ কোটি টাকা একটা বাজেট ছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে লাল করা তো সহজ ছিল না, কিন্তু তারা এখন এটাকে নিয়ে আসছে, এটা হচ্ছে কি বলে এই লাল বদর। তার মানে কি, তারা সেই ৭১-এ আবার ফেরত নিয়ে আসছে। তো সুতরাং আমার মনে হয় এই ন্যারেটিভের পিছনে আমাদেরও কিছু দায় আছে। আপনি দেখেন, আমাদের আওয়ামী লীগ কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ, এবং তার কোনো প্রচার বক্তব্য প্রসার করা সব কিছু নিষিদ্ধ, কিন্তু এরপর অবলীলায় মিডিয়া তার বক্তব্যগুলো প্রচার করছে, অথচ এটা সম্পূর্ণ আইনি বরখেলাপ, সম্পূর্ণ। এবং এই যে করছে, এবং কি আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবী আছে যেটাকে বলে আপনার হচ্ছে এই সফট পাওয়ার, সেই সফট পাওয়ারের কিছু লোককে আমাদের মিডিয়াগুলোই তাদেরকে কি প্রমোট করছে। তারা টকশোতে বসে এই যে শেখ হাসিনা ১৭-১৮ বছর, এটা তারা শুধু দেখেন। আমার কাছে অবাক লাগে কি, আমার কাছে অবাক লাগে কি জানেন? আমার কাছে অবাক লাগে হচ্ছে আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করছে, বিএনপি কিন্তু এই জুলাইতে অনেক অবদান আছে, নেতৃত্ব দিয়েছে, অনেক শহীদ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে বোঝাচ্ছে যে আপনারা জুলাই করেছে হচ্ছে কারা? ইউনূস করেছে। এটা একটা ডিজাইন,
এটা এটা ইউনুস করেছে, জামাত করেছে, এনসিপি করেছে, বিএনপি এটার সাথে কোনো সম্পর্কিততা ছিল না। এ টোপে অনেক বিএনপি নেতা নেত্রী এ টোপে কিন্তু পড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমাদেরকে না না অনেকে পড়ছে, আমি 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 বলছি তো। সুতরাং আপনি দেখবেন অনেক উপস্থাপক আপনাকে ধাক্কা দিয়ে টোপে ফেলে, অনেক উপস্থাপক ধাক্কা দিয়ে, যেমন আমার আপাকেও কিন্তু ধাক্কা দিয়ে ফেলেছিল চ্যানেল আইতে। যে প্রশ্নগুলো, আমি তো সব পুরো টকশোটা আমি দেখেছি, যে প্রশ্নগুলো করে আপনি বলেন ইউনুস তাহলে খারাপ, হ্যাঁ তাহলে ইউনুস খারাপ হলে তাহলে এটা কি ডিজাইন ছিল, প্রশ্নগুলো দেখেন। হ্যাঁ না প্রশ্ন করতে পারেন না আপনি যখন উপস্থাপক, আপনি ইয়েস নো, যে প্রশ্নের উত্তর ইয়েস নো হবে এমন প্রশ্ন আপনি করতে পারবেন না। কিন্তু আপনি প্রশ্ন, এটা তো মেটিকুলাস ডিজাইন ছিল, কি বলেন হ্যাঁ অথবা না, এটা তো ইউনুসের একটা ষড়যন্ত্র ছিল, হ্যাঁ অথবা না, এটা তো দেশ বিরোধী একটা ষড়যন্ত্র ছিল, হ্যাঁ অথবা না। ওইটা তো একটা টেকনিক করতে হবে, কিন্তু আপনি তো অনেক বুদ্ধিমান, এগুলো কিভাবে উত্তর দিবেন? আপনি যারা এই প্রশ্নটা করছে তারা কিন্তু তাদের আমলে আমরা দেখেছি, আমাদের বর্তমানে একজন মন্ত্রী রবি সাহেব টকশো থেকে বের হয়ে গিয়েছিল, টকশো চলা অবস্থা বের হয়ে গেছে, ওনাকে বলছেন না চলে যান, আপনার মতো আলোচক দরকার নেই। তারাই আবার এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে এসে তারাই যারা যে সফট পাওয়ার দেখেন মানু ভাই, যে সফট পাওয়ার এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে স্বৈরশাসক হওয়ার ক্ষেত্রে এবং কি তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, সে সফট পাওয়ার যদি আবার কার্যক্রম শুরু করে দেয়, আবার বাংলাদেশ শুরু করে দেয়, তাহলে আলটিমেটলি জুলাইটা লালবদর হবে এবং জুলাইয়ের পরবর্তীতে যে সরকার, নির্বাচিত সরকার, এই সরকারটাকে কদিন পরে বলবে এই সরকারেও হচ্ছে একটা ডিজাইনের অংশ হিসেবে বলবে। আপনি যেভাবে সেগমেন্ট করেছেন তা না, আমার মানে সোশ্যাল মিডিয়াতে মানে বিএনপি বলে আলাদা কিছু করা হচ্ছে না, সবাইকেই বলা হচ্ছে। আমরা আসলে একটা জায়গায় যাই, মানে সেটা শুধু মানে এমনকি আওয়ামী লীগের যে সন্তানেরা এই আন্দোলনে ছিল তাদেরকেও এতে রেহাই হচ্ছে না। আপনি দেখেছেন একটা কালচারাল ফ্যাসিস্ট, সে সিডিআই বলেছে, তার মানে কি সে সিডিআই বলে আমাদের যে 1500 জীবন দিয়েছে তাদেরকে সিডিআই বলেছে, এই 1500 জীবন দিয়ে 20-30 হাজার আহত হয়েছে তাদেরকে সিডিআই বলেছে, এবং এটার পরবর্তীতে সরকার গঠন হয়েছে, সরকারকে সিডিআই হিসেবে তারা মেনশন করছে। ওই আলাপটা মানে লম্বা হয়েছে, ওই আলাপটাতে আমরা না যাই, বেটার হচ্ছে আমি আরেকটা আলাপে যাই। আপনি একটা গাড়ির প্রশ্ন তুলেছেন, সেটা নিয়ে একটু নীলুফার আপার কাছে যেতে চাই। গাড়ি, রাজনীতিবিদ এবং টাকা পয়সা, মানে যেমন ধরেন যে আপা আমাদের রাজনীতিবিদরাও, মানে আমরা অনেক রাজনীতিবিদ বিভিন্ন দলের, সরকারি দল শুধু না, মানে বিরোধী দলেও অনেক ছোট বড় আমরা দেখি, তারা অনেক বড় বড় গাড়িতে চলে, মানে তাদের চাকা অনেক বড় বড়। তো এত টাকা, মানে আপনি প্রকাশ্যে আমরা কোনো ব্যবসা দেখছি না, কিন্তু এত টাকা কোত্থেকে আসে রাজনীতিবিদের কাছে? রাজনীতিবিদ নিজে কি আসলে এইটাই কি তার প্রফেশন? এক। দুই হচ্ছে আপা যে যেমন ধরেন যে এই যে বললো যে সিডিআর কথা বললো, মানে একজন মানে আওয়ামী সমর্থিত একজন কালচারালি, তো সেইখানে যেমন ধরেন তাকে মারার জন্য আবার একজন ছাত্রনেতা, একটা বিশ্ববিদ্যালয়ের মানে একজন, মানে ধরেন মানে মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নেতা, সে টাকা ঘোষণা করছে, মানে 1 লাখ টাকা 2 লাখ টাকা। আমি জানি না, আমি নিজেও শিক্ষার্থী ছিলাম, একজন ছাত্রনেতার কাছে এত টাকা কোত্থেকে আসে? মানে আমি এইটা বুঝতে পারছি না, এত গাড়ি কোত্থেকে আসে, বা মানে মানে আসলে রাজনীতিবিদ কোনো প্রফেশন কিনা? ভীষণ জটিল প্রশ্নের মধ্যে গিয়েছেন, সময় শেষ। জটিল প্রশ্নটা আসলে বোঝানোর জন্য যে সময়টা দরকার সেটা নাই। আমি এক কথায় যে কথাটা বলতে চাই সেটা হলো যে রাজনীতিবিদদের কিন্তু ব্যবসায়ীরা বা আমলারাই কিন্তু অপকর্ম শেখায়। এই যে বললেন এই গাড়িগুলো, বা শুধু গাড়িই না, এই যে হঠাৎ করে এত পয়সা, সবখানেই তারা বুঝায় যে আপনি স্যার এটা করেন, স্যার 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 আপনি এটা করেন। ওই যে 3 মিনিটে 85 বার স্যার ডেকেছে একজন আমলা, তো ওরকম স্যার আপনি এটা করেন, এখানে এইটা আছে, এখানে এই সুবিধাটা আছে। আমি নট অনলি আমলা, কারা তাদেরকে নষ্ট করে আমি এটা বলছি। সুবিধাটা ওই যে বলেন না যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, সিস্টেমটা এরকম সর্ব অঙ্গে হয়ে গেছে, এটা একটা সিস্টেমের মধ্যে। এখানে ভালো থাকাটা ভীষণ দুরূহ ব্যাপার, ভীষণ। আবার তারা বুঝে কাকে বললে কাকে দিয়ে কাজ করানো যাবে। আপনি সারাদিন বসে থাকেন, আপনার কাছে কেউ আসবে না, বা আমরা যারা সারাদিন বসে থাকি না এটা তো সব যায় টকশোতে বলে, এই বলে ওই বলে ওই বলে, এটা আসবে না। আসবে তাদের কাছে, যাদের কাছে গেলে তাদের উপকার হবে, কাজ হবে, তাদেরকেই দিবে। আপনার কয়টা গাড়ি লাগবে স্যার আপনি দেখেন। এই যে আপনার বিএনপির সময় একজন, ওই এর আগের বার বিএনপির সময় একজন মন্ত্রীকে
আপনার খনিজ মন্ত্রীর গাড়ি নিয়ে কিন্তু কথা হয়েছিল, আপনার মনে আছে? সেই গাড়িটা কিন্তু তার না, তার সরকারের শোনেন আমি বলি, সরকারের না, সেটা নিয়ে যে কথা বলেছিল, সেটা নিয়ে যে কথা বলেছিল সেটাও কিন্তু মানে উল্লেখ করার মতো না, এটা অশুভন ছিল। কারণ প্রজেক্টের তারা বলছে স্যার এই গাড়িটা অনেক সুন্দর, এটা নেন স্যার, এটা হলে আপনাদের ভালো লাগবে, এগুলো বলার মতো কিন্তু অনেক লোক আছে। আমি ওই কথাটাই বোঝাতে চেয়েছি। আর কেনা গাড়ি, আচ্ছা গাড়ি কোনটা লাগবে আপনি নিয়ে যান, পরে টাকা দিয়ে। একদম পরিষ্কার নীলু বাবা, আপনি যেইটা মানে আমার মনে হয় যে এক কথায় লোকেট করতে চেয়েছেন, আমার মনে হয় একদম পরিষ্কার। আমরা একদম সময়টা শেষ, ছাত্র নেতাদের টাকা এটা ওইভাবেই একই রকমই। আসলে এই জায়গাগুলো সরকার বিশেষভাবে দেখবেন এবং খতিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের আমলাদের গাড়ি, রাজনীতিবিদদের গাড়ি, আমাদের উপরের গাড়ি, নিচের গাড়ি, ডানের গাড়ি, বায়ের গাড়িগুলো আসলে বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসা জরুরি। এবং এইভাবেই বিচারের তালগাছটা উপরে যাবে, নিচে যাবে, ডানে যাবে না বায়ে যাবে, তাও আমাদের খুঁজতে হবে। আমরা এটা খুঁজতে থাকবো বারবার, এবং আমরা বারবার বসবো। আমাদের সাথে যে দুজন মানে সম্মানিত সদস্য বসেছেন, ব্যারিস্টার আল মামুন রাসেল এবং নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের দেখতে থাকুন, আমরা আগামীকাল একই সময় আবারও উপস্থিত হব। আমাদের দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান।